তাপ আলোচনা শেষ হলে তাপ নিয়ে তারপর আমরা আলোর যে অংশটা আছে ওটা শুরু করবো আর কি। এখন আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই যে তাপ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন সাউন্ড একটু বাড়াতে হবে। কি ধরনের প্রশ্ন হতে পারে বা কোন কোন প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো দেখব, এবং যে টপিকসগুলো আছে ওই টপিক থেকে। তাহলে আমরা শুরু করি। প্রথম যে কথা সেটা হচ্ছে তাপের যে সংজ্ঞা আছে, হ্যাঁ, তাপের সংজ্ঞাটা আমরা দেখব। এই সংজ্ঞার ভিতর থেকে কয়েক ধরনের প্রশ্ন হতে পারে। আমরা প্রথমে লিখলাম তাপ এক প্রকার শক্তি। আপনার ভাবে লিখবেন যা তাপ এক প্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ এক প্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যের কারণে। দেখেন কয়েকটা জিনিস, তাপ হলো এক প্রকার শক্তি, আর তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে, যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে যে বস্তুর তাপমাত্রা কম সেই বস্তুতে কি কারণে যাবে? তাপমাত্রার পার্থক্যের কারণে। তাপমাত্রার পার্থক্যের কারণে তিনটা পদ্ধতি, পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়। তাহলে কয়েকটি জিনিস আমরা এখানে জানলাম, যে তাপ এক প্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যের কারণে পরিবহন, পরিচালন ও বিকিরণ পদ্ধতিতে গমন করে। তাপ যে এক বস্তু থেকে আর এক বস্তুতে যায় কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে পরিবহন, একটা পরিচালন, আর একটা হচ্ছে বিকিরণ। কি কারণে যায়? তাপমাত্রার পার্থক্যের কারণে যায়। ঠিক আছে, তাই আপনারা এটা লিখে নেন। এর কয়েকটা জিনিস আছে, যে এক প্রকার শক্তি একটা অংশ, তারপর হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যের কারণে পরিবহন, পরিচালন আর বিকিরণ। এই জিনিসগুলো বারবার পরীক্ষায় আসে। তাহলে তাপ এক প্রকার শক্তি যা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপমাত্রার পার্থক্যের কারণে পরিবহন, পরিচালন, বিকিরণ পদ্ধতিতে গমন করে। মুছে দিলাম। এবার নিচে একটু ছোট করে স্টার চিহ্ন দিবেন যে তাপের
প্রকৃতি ব্যাখ্যার জন্য, মানে তাপ কি ধরনের পদার্থ, এটা হচ্ছে তাপের প্রকৃতি। এই প্রকৃতি ব্যাখ্যার জন্য দুইটা পদ্ধতি আছে বা দুইটা মতবাদ আছে। পদ্ধতি পরীক্ষার মতবাদ নামে আসছে জন্য মতবাদ আছে দুইটা, যে তাপ দেখা যাচ্ছে, স্পর্শ করা যায় না, আবার দেখা যায় না। তাপ তাহলে কি ধরনের পদার্থ, এটা ব্যাখ্যার জন্য দুইটা মতবাদ আছে। নাম্বার ওয়ান হচ্ছে ক্যালোরিক মতবাদ, নাম্বার টু হচ্ছে গতি মতবাদ, যান্ত্রিক মতবাদ বা আধুনিক মতবাদ। খেয়াল করেন যে যে তাপের প্রকৃতি ব্যাখ্যার জন্য, তাপ কি ধরনের পদার্থ, এটা ব্যাখ্যার জন্য দুইটা মতবাদ আছে। একটা হচ্ছে ক্যালোরিক মতবাদ, আর একটা হচ্ছে মতবাদ বা যান্ত্রিক মতবাদ। স্যার, পদার্থ আপনি না বললেন তাপ এক প্রকার শক্তি? হ্যাঁ, মানে তাপ কি ধরনের বস্তু আর কি, ঠিক আছে, এটা ব্যাখ্যার জন্য আর কি দুইটা মতবাদ আছে। এই মতবাদ দুইটা এলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তাপ এক প্রকার শক্তি আর কি। যেমন আলো এক প্রকার শক্তি। তা দেখেন, প্রথম হচ্ছে ক্যালোরিক মতবাদ, দুই হচ্ছে গতি মতবাদ অথবা যান্ত্রিক মতবাদ অথবা আধুনিক মতবাদ। গতি মতবাদ অথবা যান্ত্রিক মতবাদ অথবা আধুনিক মতবাদ লিখে রাখেন আপনারা। গতি মতবাদ যা আধুনিক বা যান্ত্রিক মতবাদ সব একই জিনিস। এবার আসেন লিখেন যে আঠারো শতকের শেষ ভাগ পর্যন্ত বিজ্ঞানীদের খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেখানে লিখে দিচ্ছি। দেখেন, 18 শতকের শেষ ভাগ পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতো যে তাপ হলো ক্যালোরিক নামক এক প্রকার তরল বা বায়বীয় পদার্থ। কঠিন না কিন্তু, হ্যাঁ, সায়েন্টিস্টরা মনে করতো এক ধরনের তরল পদার্থ হতে পারে, আবার বায়বীয় পদার্থ হতে পারে। তাপ ক্যালোরিক নামক এক ধরনের তরল বা বায়বীয় পদার্থ, ঠিক আছে। মনে রাখেন, এই দুটো কথা মনে রাখেন, এটা একটা পরীক্ষা আসছে। এখন এর নিচে আবার লিখবেন আপনারা 1778 সালে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড প্রমাণ করেন ক্যালোরিক বলে কিছু নাই।
তাহলে দেখা যাচ্ছে যে আগের সায়েন্টিস্টরা ম্যাক্সিমাম মনে করতো যে ওই ক্যালোরিকটাই হচ্ছে তাপ, এবং এই ক্যালোরিকটা তরল বা বায়বীয় এক ধরনের পদার্থ হতে পারে। কিন্তু 1778 সালে এই ব্রিটিশ বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড তিনি প্রমাণ করলেন যে আসলে বাস্তবে ক্যালোরিক বলে কিছু নাই। হ্যাঁ, ক্যালোরিক নামে কিছু নাই। তাহলে সাথে সাথে তাপের যে তাপ সম্পর্কে বিজ্ঞানীর যে ধারণা ছিল সেই ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোন বিজ্ঞানী প্রমাণ করলো যে ক্যালোরি বলে বাস্তবে কিছু নাই? এই নামটা মনে রাখেন, হ্যাঁ, কাউন্ট রামফোর্ড। কাউন্ট রামফোর্ড। কাউন্ট রামফোর্ড উনি বললেন কি বাস্তবে ক্যালোরি বলে কিছু নাই। এটা মুছে দিলাম। তারপরে লেখা শেষ হলে বলেন যে স্যার মুছে দেন। আচ্ছা স্যার, বলবো স্যার। আসলে এবার হচ্ছে তাপের একক। যে কোনো নিয়োগ পরীক্ষা এই যে কতবার আসছে তাপের যে এককটা আছে এটা জিনিসটা দেখেন, জুল। জুল। স্যার এইখানে স্যার ম্যাথ আসার সম্ভাবনা আছে স্যার, মানে আমি দেখেছি স্যার। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, ম্যাথ আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে স্যার কি করা যায় স্যার? মানে আপনি ম্যাথটা, আমরা তো সায়েন্সের স্টুডেন্ট না স্যার, একটু যদি করে দিতেন স্যার। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ এখান থেকে আসার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, ম্যাথ বেশি আসে আপনার ওই যে ইলেকট্রিসিটির অধ্যায় থেকে। হ্যাঁ, ইলেকট্রিক স্থির তড়িৎ বা চল তড়িৎ আছে, ওখান থেকে ছোট ছোট। স্যার ওটা কি স্যার আজকে করাবেন স্যার? ওটা তো স্যার একদিন আজকে তাপ আর যতটুকু আলোর যতটুকু অংশ পারা যায় আর কি। হ্যাঁ, তাপটা শেষ করে দিব। ঠিক আছে স্যার, করেন। এই দেখেন তাপ এক প্রকার শক্তি। তাহলে আমরা লিখতে পারি তাপ ইকুয়ালস শক্তি। এই দেখেন তাপের একক ইকুয়ালস শক্তির একক। এভাবে লিখে রাখেন আপনারা। হ্যাঁ, দেখেন তাপ এক প্রকার শক্তি, তাপ ও শক্তি, আবার শক্তি তো শক্তি আছে, তাহলে তাপের এককও যা শক্তির এককও তাই। শক্তির একক যদি জুল হয় তাপের একক কি হবে? জুল হবে। শক্তির একক জুল, তাপের এককও জুল। এখন নিচে স্টার শ্রেণী লিখে রাখেন যে যে পূর্বে তাপের যে একক, এই একক ছিল হচ্ছে ক্যালোরি। পূর্বে তাপের একক ছিল হচ্ছে ক্যালোরি। এখনো ক্যালোরি মাঝে মাঝে ব্যবহার করা হয়, তবে ইন্টারন্যাশনাল যে একক তাপের সেটা হচ্ছে জুল। তাই দেখেন তাপের একক জুল, শক্তির একক জুল। যদি পরীক্ষায় আসে তাপের একক কি, আপনারা জুল অ্যান্সার করবেন। এটা আসে পরীক্ষায়। আবার অনেক সময় এই ক্যালোরি থাকে, যদি ক্যালোরি জুল দুইটাই থাকে তাহলে আপনারা জুল অ্যান্সার করবেন। আর একটা জিনিস এখানে আসে, সেটা হচ্ছে ক্যালোরি আর জুলের ভিতরে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে ক্যালোরি আর জুলের ভিতরে। এটা আপনারা লিখে রাখেন যে তাপ। জি স্যার, লিখেছি স্যার। নেক্সট। লেখা শেষ এটা? জি স্যার, লেখা শেষ। এক ক্যালোরি সমান জুল। আর এক জুল সমান 0.24 ক্যালোরি। এই দুটো
দুইটা জিনিস আপনারা লিখে রাখেন, হ্যাঁ। অনেক সময় ক্যালোরি থেকে জুলে করতে পারে, আসতে পারে, আবার জুল থেকে ক্যালোরিতে বলতে পারে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। আর এটা যদি আবার জুল বলে 1 জুল সমান কত ক্যালোরি, তাহলে 0.24 ক্যালোরি অ্যান্সার হবে। এটা লিখে রাখেন যে ক্যালোরি আর জুলের ভিতরে সম্পর্ক। যদি 10 জুল বলে 10 জুল সমান কত ক্যালোরি, অপশন যদি দেওয়া থাকে আপনারা এটা দিয়ে হিসাব করে বাইর করতে পারবেন। এখান থেকে ছোট একটা অঙ্ক আসতে পারে, স্যার করাই দেন স্যার। ঠিক আছে। যেমন 10 ক্যালোরি সমান কয় জুল। জি জি ভাই কিছু বললেন? না, কিছু বলা হয়নি ভাই, অঙ্ক করেন। 10 ক্যালোরি কত জুলের সমান। যেন পরীক্ষায় এসব অঙ্ক যদি আসে কোনো রকম ভুল না হয়, এখান থেকে দেখে করবেন। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 42 না? কত হবে স্যার? 42 42 স্যার। 42 জুল, ঠিক আছে। এটা যদি উল্টা করে দেয় তাও আপনারা করতে পারবেন যে 10 ক্যালোরি, এই 10 জুল কত ক্যালোরির সমান। করেন, এটা উল্টা করে করেন। 10 ক্যালোরি কত, এই 10 জুল কত ক্যালোরির সমান। হ্যাঁ, 10 জুল কত ক্যালোরি। 2.4 স্যার, 2.4 2.4 জুল না ক্যালোরি। 2.4 ক্যালোরির সমান, হ্যাঁ। ক্যালোরি, Good. ক্যালোরির সমান। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে আসে, তখন কিন্তু মাথায় এলোমেলো হয়ে যায়। কেন এলোমেলো না হয়? এই 40তম বিসিএস অঙ্ক আসছে, কিন্তু ফিজিক্স থেকে অঙ্ক আসছে, ওই যে ইলেকট্রিসিটির অঙ্ক আসছে, ছোট ছোট অঙ্ক, ওইগুলো দিয়ে দেয় আর কি, যেগুলো মুখে মুখে হিসাব করা যায়। কিন্তু 40তম বিসিএস যেটা দিছে ওটা মুখে মুখে একবার হিসাব করা যায় না, হ্যাঁ। তো এটা আগে একটা নিয়োগ পরীক্ষা আসছে, তো অনেকে সরাসরি অ্যান্সার বসাই দিয়েছে যাদের মুখস্থ ছিল আর কি। এটা মুছে দিলাম। তাহলে তাপ সম্পর্কে যে প্রাথমিক কথাবার্তা, স্যার পদার্থের উপরে স্যার কয়টা ক্লাস নিলে স্যার আপনার পুরো পদার্থটা শেষ হবে স্যার? পদার্থের উপরে 5টা নিয়ে শেষ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান, কারণ আমাদের স্যার হ্যাঁ আমাদের স্যার 20 তারিখে স্যার আমাদের এক্সাম আছে স্যার, মানে পুরো সাধারণ বিজ্ঞানের উপরে। যেহেতু আপনি স্যার বায়োলজিটা নিয়েছেন, অনেকটা এগিয়েছে বায়োলজিটা স্যার, সেভাবে স্যার যদি 20 তারিখের আগে যদি কভার হইতো স্যার, তাহলে একটা সাবজেক্টটা একটা থেকে মুক্তি পেতাম। তারপরে স্যার দরকার ইংলিশে 5-7টা যদি ক্লাস হয়ে যেত, তাহলে ইংলিশের উপর যদি স্যার সাবজেক্ট এখন দিত দেখেন এখানে তাহলে বায়োলজি ক্লাস হয়েছে, কেমিস্ট্রি হয়েছে, আধুনিক বিজ্ঞান হয়েছে, আজকে আবার এই যে পদার্থ বিজ্ঞান হচ্ছে আর কি, হ্যাঁ। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে। স্যার একটা কথা ছিল যে মানে বলেন। যে টপিক গুলা হচ্ছে আমরা নিজেরা পড়লে মোটামুটি পারবো, ওগুলা একটু পরে এক্স্যাক্টলি আপু। নিলেও সমস্যা নেই। মানে স্যার যেগুলো ধরেন আমরা ধরেন যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাদের তো স্যার মানে যেগুলো আমরা নিজেরা পারবো না, যদি ওগুলো একটু আগে নিতেন ক্লাসগুলো, যেমন তাহলে স্যার আমাদের ম্যাথ গুলো স্যার, ইলেকট্রিক যেগুলো স্যার সাবজেক্ট, যেটা আপনি যেটা হ্যাঁ, বলেছেন, যেটার উপর স্যার ম্যাথ আছে। বলেন, শুধু ফিজিক্সের একটা ক্লাসে শুধু ফিজিক্সের ম্যাথ সলভ হবে, আর কেমিস্ট্রি কিছু ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আছে ওগুলো সলভ হবে, হ্যাঁ। ওটা আলাদা একটা ক্লাসই থাকবে। জি স্যার, চেষ্টা করুন স্যার এরপরে যে ক্লাসটা স্যার, সেটাতে স্যার আমরা যেন মানে আমরা যেগুলো পড়ে স্যার যেগুলো পারা যায় সেগুলো স্যার, যেগুলো বোঝার জিনিস আছে স্যার, সেই জিনিসটা নিলে স্যার আমাদের জন্য ভালো হয় স্যার। ওই ম্যাথের জন্য আলাদা একটা ক্লাস থাকবে, আর একটা হচ্ছে আপনার কনফিউশন যে সকল কোশ্চেনে হয় ওর জন্য আলাদা একটা কোশ্চেন ক্লাস জি থাকবে। স্যার, অনেক ভুল আছে স্যার কোশ্চেন গুলো স্যার, এই জন্য আমি নোট করে রাখছি, একটা সময় আপনার স্যার বলবো স্যার। একরকম অ্যান্সার মনে হয়, ওর জন্য আলাদা একটা ইয়া হবে, ক্লাস হবে। আবার স্যার আগের মতো কিন্তু এখন মানে গতানুগতিক কোশ্চেন আসে না, এখন কোশ্চেন গুলা খুব মানে ডিপ ক্রিটিক্যালি আছে থেকে স্যার। আসে। হ্যাঁ, ভেতর থেকে কোশ্চেন উল্টাপাল্টা আসে আর কি, হ্যাঁ। আপনারা 9-10টা পারলে ইনশাআল্লাহ হয়ে যাবে।
বেশি মার্কস পাওয়া লাগে না ডিগ্রি পাস করার জন্য। এখন দেখেন, স্যার বুঝতে পারি না কিভাবে পড়তে হবে এর জন্য। আজান দিচ্ছে। আচ্ছা আপনারা টেনশন করেন না, এই বিজ্ঞানের সাধারণ বিজ্ঞানে 9-10টা প্রশ্ন পারলে হয়ে যায়, বুঝছেন? প্রশ্ন উত্তর পারলে হয়ে যায়, সবগুলো পারা লাগে না। দেখবেন যে আপনাদের জানা প্রশ্ন আপনারা অনেক ভুল করে আসছেন বা এলোমেলো হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা এই জন্য আপনারা যেগুলো আপনাদের কমন আসে 8-9টা সবসময় কমন আসে, ওইগুলো ঠিকভাবে অ্যান্সার করে আসবেন, দেখেন হয়ে গেছে আর কি। আর এটাও আগে থেকে বিজ্ঞানে যত টপিক দিচ্ছে সব টপিক থেকে তো প্রশ্ন হয় না, আচ্ছা সব স্যার। টপিক থেকে প্রশ্ন হয় না আর কি। জি স্যার, ইম্পর্টেন্ট টপিক স্যার, স্যার যেটা বুঝার স্যার সেটা জাস্ট করলে স্যার, আমাদের 20 তারিখে এক্সাম তো স্যার, এই জন্য আর কি আমরা চাচ্ছি স্যার এই 20 তারিখের আগে স্যার সায়েন্সের যে সাবজেক্ট গুলো যতই আছে টপিকস আছে খুব ভালো মতো শেষ করে দেন আরেকটা টপিক বা আরেকটা সাবজেক্ট ধরা স্যার, যেমন স্যার এর আগের বার আপনার জিওগ্রাফিটা খুব ভালো মতো শেষ করতে পেরেছি, আর ওইটা আর কি। খুব আর ভালো মতো প্রশ্ন শেষ। শোনেন, প্রশ্ন যে এবার কেমন হবে 41 এটা তো জানা যাচ্ছে না, কারণ এবার তো ওই সাদিক স্যার নাই। সাদিক স্যার যেহেতু নাই, এখন প্রশ্ন দেখা যাচ্ছে আবার সে আগের বিসিএস হয়ে যাচ্ছে। সেজন্য ওটা টেনশন করার দরকার নাই, আপনারা পড়তে থাকেন, সব জি সুন্দর স্যার, করে শুরু করেন স্যার। এই জি টপিকস স্যার বুঝতে পারছি। থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে দেখেন, তাপমাত্রা হলো এগুলো আপনারা লিখে রাখেন, কিন্তু এই রিটেনে কাজে লাগবে। রিটেনে দেখেন এক একটা কোশ্চেনে 1 মার্কস 1.5 মার্কস করে আছে। হ্যাঁ, 0.5 মার্কস। এই জন্য সুন্দর করে এগুলো লিখে রাখেন যে তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। দেখেন এখানে একটা নিচে আন্ডারলাইন করে লিখেন, তাপীয় অবস্থা যা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর খেয়াল করেন, তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে। দেখেন দুইটা বস্তু, দুইটা বস্তু আছে, এরা পরস্পরের সংস্পর্শে আসলে এই বস্তুটা তাপ গ্রহণ করবে না তাপ ছেড়ে দিবে। যদি তাপ ছেড়ে দেয় সে তাপ নিবে, আর যদি তাপ গ্রহণ করে তাহলে তাপের কাছে আসবে। ঠিক আছে, যদি সে তাপ গ্রহণ করে তাহলে এর তাপমাত্রা বেশি ছিল, আর যদি সে তাপ ছেড়ে দেয় তাহলে এর তাপমাত্রা বেশি ছিল। এগুলো সাধারণ কথাবার্তা, আপনারা জানেন এগুলো আর কি। তাহলে দেখেন একটু তাপীয় অবস্থা প্রকাশ করছে তাপমাত্রা, তাহলে কে তাপ গ্রহণ করবে বা কে তাপ ছেড়ে দিবে সেটা নির্ভর করে তাপমাত্রার উপরে, তাপের উপরে না কিন্তু। সেটা তাপমাত্রার উপরে নির্ভর করে, তাপের উপরে না। এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আপনাদের এটা লেখা শেষ হয়েছে? জি জি স্যার। স্যার। আপনারা এবার বলবেন।
আচ্ছা খেয়াল করেন, এখন তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? এ বস্তুর তাপ হচ্ছে 2000 জুল আর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস, আর বি বস্তুর তাপ হচ্ছে 3000 জুল, তাপমাত্রা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপ এ থেকে বি বস্তুর দিকে যাবে না বি থেকে বস্তুর দিকে যাবে? আবার এ বস্তু তাপ নিবে না বি বস্তু তাপ নিবে যদি দুইটা বস্তু পরস্পরের কাছাকাছি আসে? অ্যান্সার বলেন কি হবে? স্যার এ বস্তু কি বি বস্তুর বস্তু- দিকে যাবে? হ্যাঁ, একদম বলছে এ থেকে বি এর দিকে যাবে, আর বি থেকে কি এর দিকে আসার সম্ভাবনা নাই? আছে? স্যার বি থেকে এর দিকে যাবে। আচ্ছা, বি থেকে এর ও দিকে না না যাবে স্যার, না স্যার এ থেকে বি এর দিকে যাবে, এ থেকে বি এর দিকে তাহলে যাবে। জিনিসটা খেয়াল করেন, কে তাপ দিবে কে তাপ নিবে এটা কিসের উপর ডিপেন্ড করে? আচ্ছা তাপমাত্রা মানে এ থেকে বি এর দিকে যাবে। তাপমাত্রার উপর নির্ভর করে। তাই আমি যে এটা লিখলাম এটা হচ্ছে কি জুল কিসের একক? তাপের একক। আর এটা হচ্ছে কিসের একক? তাপমাত্রার একক। যার তাপমাত্রা বেশি সে তাপ দিবে আর যার তাপমাত্রা কম সে তাপ নিবে। তাহলে যেহেতু এই তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস, এখানে তাপ দিবে। কখনো আপনারা এদিকে খেয়াল করবেন না, হ্যাঁ, এদিকে খেয়াল করলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। ঠিক আছে, এদিকে খেয়াল করার দরকার নাই, এই জিনিসটা মনে রেখে। আসলে এখান থেকে আজ যাওয়ার দরকার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে তাপমাত্রা এখানে, সেটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট জিনিসটা কি? সহজ কথা, আপনারা বিভিন্ন পরীক্ষায় আসছে, নিয়োগ পরীক্ষায় লিখে রাখেন এক লাইনে, যে তাপমাত্রায় পানি যে টেম্পারেচার বা যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতে, তাহলে দেখেন পানির তিনটি অবস্থা কি কি আছে? কঠিন, তরল, বায়ু। তারপরে পানি, আর একটা হচ্ছে জলীয় বাষ্প। তাহলে দেখেন যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতেই থাকতে পারে, যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতেই থাকতে পারে তাকে পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়। তাহলে এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় বরফ, পানি ও জলীয় বাষ্প একই সাথে অবস্থান করতে পারে, সেই টেম্পারেচারটা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। সেই তাপমাত্রাকে বলা হয় পানির ত্রৈধবিন্দু। তাহলে এই তাপমাত্রাটা পরীক্ষা আসে, সেই তাপমাত্রাটা কত? 273.16 কেলভিন। হ্যাঁ, 273.16 কেলভিন। আপনারা লিখে রাখেন এভাবে যে যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতেই বরফ, পানি ও জলীয় বাষ্প, ব্র্যাকেটে লিখে রাখবেন, বরফ, পানি ও জলীয় বাষ্প রূপে সহ অবস্থান করতে পারে তাকে পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলা হয়। এই তাপমাত্রা হলো 273.16 কেলভিন। 273.16 কেলভিন। লিখছেন? স্যার আবার একটু বলেন। যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতে, যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থাতেই থাকতে পারে তাকে পানির এই যে ত্রৈধ বিন্দু বলা হয়। তিনটি অবস্থা বলতে
এই যে তিনটি অবস্থা বলতে গরম পানি আর জলীয় বাষ্প ব্র্যাকেটে লিখবেন। আর এই প্রয়োগ বিন্দুর যে তাপমাত্রা সেটা হচ্ছে 273.16 কেলভিন। 273.16 কেলভিন, এটা হচ্ছে পানির প্রয়োগ বিন্দুর তাপমাত্রা। এটা মুছে দিলাম। হ্যাঁ, জি স্যার, মুছে দেন। এভাবে লিখে রাখলেন। কোশ্চেন আসলে কোনো সময় ভুল না হয়। তাপ হলো শক্তি, তাপমাত্রা হলো তাপীয় অবস্থা, তাপের একক হলো জুল, আর তাপমাত্রার একক হলো কেলভিন। হ্যাঁ, তাপ শক্তি কিন্তু তাপমাত্রা শক্তি না, এর একক জুল আর একক হচ্ছে কেলভিন। এবার আসেন এই দুইটা জিনিস আমি একবার লিখে দিচ্ছি পাশাপাশি আর কি। একটা হচ্ছে পরম তাপমাত্রা আর একটা হচ্ছে পরম চাপ। একটা হচ্ছে পরম তাপমাত্রা আর একটা হচ্ছে পরম চাপ। পরীক্ষায় খুব আসে, বিভিন্ন একক আছে তো তাপমাত্রার, এগুলো আমরা দেখব। আর এই পরম তাপমাত্রা পরম চাপ এই দুইটা জিনিস আমরা লিখে নেব। দেখেন, পরম তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন বা 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি রোমা। দেখেন আমি লিখে দিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস কে পরম তাপমাত্রা বলা হয়। তারপরে 273 কেলভিন এটাকেও পরম তাপমাত্রা বলা হয়। তারপরে 32 ডিগ্রি ফারেনহাইট এটাকেও পরম তাপমাত্রা বলা হয়। আর একটা আছে 0 ডিগ্রি রোমার, 0 ডিগ্রি রোমার এটাকেও পরম তাপমাত্রা বলা হয়। ঠিক আছে, আরতে কি বললেন স্যার? ওটা লিখে দিচ্ছি। আর হচ্ছে একজন বিজ্ঞানীর নাম এই যে রোমার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা জানি সেন্টিগ্রেড, এটা কেলভিন, আর এটা হচ্ছে ফারেনহাইট। আর হচ্ছে রোমার, রোমার স্কেল আর কি। আর পরম চাপ যেটা সেটা দেখেন 760 মিলিমিটার মার্কারি বা 76 সেন্টিমিটার মার্কারি বা 1 atm বা 1 অ্যাটমসফিয়ার আর কি। হ্যাঁ, এগুলো যেন পরীক্ষায় আসলে একটু ভুল না হয়। এই যে বা দিয়ে দিছি, অথবা দিছি, এগুলো অপশনে একটা থাকতে পারে একটা নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন বা 32 ডিগ্রি ফারেনহাইট বা 0 ডিগ্রি রোমার। আর যদি চাপ থাকে বায়ুমণ্ডলীয় চাপ আর কি,
760 মিলিমিটার মার্কারি বা 76 সেন্টিমিটার মার্কারি, যদি সেন্টিমিটারে হয় 76 আর মিলিমিটারে হয় 760, ঠিক আছে। আর 1 এটিএম বায়ুচাপ, খুব গুরুত্বপূর্ণ এটাকে। আর এদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। মনে রাখেন, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এটা মুছে দিলাম। দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস সমান কত হবে? -273 প্লাস 273 কেলভিন ইকুয়ালস 0 কেলভিন। হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে এভাবে লিখে রাখেন যে 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস সমান, তাহলে এর সাথে আবার 273 যোগ হবে, যোগ হলে 0 কেলভিন হয়ে যায়। এটাও আসতে পারে পরীক্ষায় যে 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তো 10 এর সাথে 273 যোগ করলে হয়ে যাবে। হ্যাঁ, 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন। এটা লিখে নিন আপনারা, মুছে দিলাম আমাকে। এটা পরীক্ষায় খুব আসে কিন্তু, এই যে পরম শূন্য তাপমাত্রা, জীবনেও যেন সব ভুল না হয় যে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এগুলো যেন একটু ভুল না হয় আর কি। এবার আসেন তাপমাত্রার স্কেল। সেলসিয়াস 2, ফারেনহাইট 1। প্রথম যে তিনটা স্কেল আছে সেলসিয়াস, ফারেনহাইট, তারপর হচ্ছে কেলভিন, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন বেশি হয়। আর একটা অপ্রচলিত স্কেল আছে রোমার, এটা আমি লিখে দিলাম আর কি। হ্যাঁ, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন আর হচ্ছে রোমার। এখন দেখেন, এই যে সেলসিয়াস স্কেল আছে, এই স্কেলের গায়ে এক ধরনের দাগ কাটা থাকে। ফারেনহাইট, কেলভিন, রোমার এসব স্কেলের গায়ে ভিন্ন ভিন্ন ধরনের দাগ টানা থাকে, তাই দাগের মাত্রা হচ্ছে ভিন্ন। যেমন দেখেন, সেলসিয়াস স্কেলে যে দাগ টানা থাকে সেটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। ফারেনহাইটে থাকে 32 থেকে 212 পর্যন্ত। কেলভিনে থাকে 273 থেকে 373 পর্যন্ত। রোমারে থাকে 0 থেকে 80 পর্যন্ত। দেখেন, সব কিন্তু তাপমাত্রার স্কেল, বাট তাদের গায়ে যে মেজারমেন্ট আছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন সেলসিয়াসে 0 থেকে 100 পর্যন্ত,
তাহলে বোঝা যাচ্ছে 100টা দাগ কাটা থাকে তার গায়ে। ফারেনহাইট স্কেলে 32 থেকে 212, তার মানে এর গায়ে 180টা দাগ কাটা আছে। কেলভিন স্কেলে 273 থেকে 373, তার মানে বোঝা যাচ্ছে এর গায়ে 100টা আছে। আর রোমার স্কেলে 0 থেকে 80, তার মানে বোঝা যাচ্ছে রোমার স্কেলে আছে 80টা দাগ কাটা। থার্মোমিটারে স্যার? হ্যাঁ, থার্মোমিটার মানে এই যে এটা, আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, এইটা যে জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করি সেটা কিন্তু ফারেনহাইট। না, যদি আমরা বলি যে আমার গায়ের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটা ভুল না সঠিক? ভুল স্যার। ভুল স্যার, বলতে হবে 100 ডিগ্রি ফারেনহাইট। মানুষ বাঁচবে না। হ্যাঁ, টক বক করে ফুটতে শুরু করেছে, ওটা হবে বাষ্প হয়ে যাবে স্যার তাহলে। বাষ্প হয়ে যাবে 100 ভূত হয়ে যাবে স্যার। হ্যাঁ। এখন দেখেন এখান থেকে ম্যাথ আসতে পারে, এই যে কনভার্সন গুলো, যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, ছোট একটা দিয়ে দিতে পারে, যেমন 10 ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস, এরকম করে দিতে পারে যে 10 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত হয়। আপনারা এটা লিখে রাখেন, লিখে এই সূত্রটা লিখে রাখলে হবে আর কি। C/5 সমান F - 32/9 সমান K - 273/5। C/5 equals F - 32/9 সমান K - 273/5। এখানে যে C লিখে দিছি, দেখেন এই C হলো সেলসিয়াস, F হলো ফারেনহাইট, আর K হলো 273। K হলো 273। ম্যাথটা আসতে পারে কিভাবে স্যার? হ্যাঁ, দেখেন কিভাবে আসতে পারে। প্রশ্নটা একটু লিখে দিয়েন, হ্যাঁ, লিখে দিছি। কথা বোঝা যায়। দেখেন 98 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত হবে? দেখেন 98 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত হবে, আমি একটা বলে দিব, বাদ বাকি আপনারা করবেন। তাহলে দেখেন এখানে আমাদের এই যে ফারেনহাইট আর আছে সেলসিয়াস, সি, এফ আর সি এর ভিতরে সম্পর্ক ফারেনহাইট আর সেলসিয়াস। তাহলে আমরা এখানে যে সূত্রটা লিখে দিচ্ছিলাম একবারে, C/5 সমান F - 32/9। তাহলে আমরা ওই কেলভিনটা বাদ দিয়ে দিব, এটা নিব। এইভাবে আপনি সরাসরি এখানে বসাবেন, যেহেতু পরীক্ষার সময় থাকবে না, শর্টকাটে করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের দেখেন এই যে ফারেনহাইটের মানটা দেওয়া আছে 98, ঠিক আছে, সিটটা দেওয়া নাই, তাহলে C/5 দেখা যায় না। আপনারা এটা উঠাই দিয়েছেন? জি স্যার। জি স্যার। আমাদের যেহেতু সি আর ফারেনহাইটের ভিতরে সম্পর্ক, সি আর এফ এর ভিতরে, যেহেতু আমরা একটু লিখব যে C/5 সমান F - 32/9 বা C/5 সমান F - 98 - 32/9 বা C/5 এটা বিয়োগ করলে কত হয়? by 9। অর্থাৎ C সমান, এটা দেখে তো ক্যালকুলেশন করলে কত আসে? 36.3। হ্যাঁ হ্যাঁ, কত আসে? 36.33।
36.6 ভালো না স্যার 33। 36.33 স্যার, বা 34। 33 না 34 আছে, ঠিক আছে। এত ডিগ্রি সেলসিয়াস। আর জিনিসটা খেয়াল করেন, আমাদের কোশ্চেন দেওয়া ছিল 98 ডিগ্রি ফারেনহাইট, আর আমরা এখানে পেলাম 36.3 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে খেয়াল করেন, এটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, এই জন্য আমরা এই জায়গায় এই 98 ব্যবহার করছি, ঠিক আছে। এই কারণে সি এর মানটা আমরা পেয়েছি। আমি যেটা দিছি আপনাদের, দেখেন মানুষের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা সেটা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তা এ যাবৎকাল পর্যন্ত পরীক্ষায় যত আসছে আর কি, যে মানুষের গায়ের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এটা আসে, এই ফারেনহাইট কিন্তু আসে না, আসে সেলসিয়াস। তেমনি স্বাভাবিক যে তাপমাত্রা সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট যদি হয়, সেটা সেলসিয়াস হবে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তো আপনারা এটা যদি এরকম আসে, তাই চোখ বন্ধ করে 37 দিয়ে দিবেন। আর যদি উল্লেখ করে দেয় শুধু 98, তাহলে অ্যান্সার 37 দিবেন না, 36 দিবেন, ঠিক আছে। এটা যেন ভুল না হয়। জি স্যার। আর যদি স্যার 98 ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে সূত্রটা ওই সাইডে বলবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর 98.4 দিয়ে যদি আপনি অঙ্ক করেন, আপনার 37ই হবে। যদি পরীক্ষায় কোনো ফারেনহাইটের কোনো মান না দেওয়া থাকে, যদি শুধু বলা থাকে দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তা আপনি চোখ বন্ধ করে 37 দিবেন, ঠিক আছে। আর যদি তা না দেয়, না দিয়ে মান দিয়ে যায় যে 98 বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, তখন আপনি এই সূত্র দিয়ে একটু ইয়ে করবেন আর কি। তাই বেশিরভাগ ক্ষেত্রে আপনার কোশ্চেনে 98 ডিগ্রি অথবা 98.4 ডিগ্রি ফারেনহাইট দেওয়া থাকে। সেই জন্য যেহেতু এইগুলোই বারবার আসে, এই জন্য আমি এখানে একটু করে দেখালাম যে 98 ডিগ্রি ফারেনহাইট যদি হয় তাহলে 36 হবে অ্যান্সার, আর 98.4 ডিগ্রি যদি হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে 37। আপনারা এই দুটো মনে রাখবেন, হ্যাঁ। কারণ বিসিএস এ ওই 2 ঘন্টায় 200 মার্কস ওইভাবে এলোমেলো কিছু দেয় না, ওরা এইভাবে সিস্টেম করে দেয় আর কি, যে স্বাভাবিক এটা দেয়। এটা আপনারা করবেন। এবার আপনাদের আমি একটা দিচ্ছি, সেটা আপনারা একটু করে দেখান। দেখেন যে ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত হবে। দেখেন 20 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত হবে, দ্রুত করেন। ফারেনহাইট আর কেলভিনের সাথে সম্পর্ক এখানে। 20 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত হবে। দেখেন এর আগে ইলেকট্রিসিটি থেকে যে ম্যাথ আসছে না, এবার তাপ থেকে আসার সম্ভাবনা আছে আর কি। 20 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে কত হবে, কত অ্যান্সার আসছে? -253 নাকি স্যার? -253 আসছে। ফারেনহাইট আর কেলভিনের সাথে সম্পর্ক এ আর কে, এর সূত্র আমাদের এটা 20 মাইনাস
কত হয় ক্যালকুলেশন করেন। এরকম আসে না? -60/9 + 273, এটা তো ক্যালকুলেশন করলে এরকমই হয়। এটা কত আসছে? মাইনাস স্যার C/5 টা হলো না কেন এখানে? এই C/5 এখানে হবে না, কারণ এই যে এই ফারেনহাইট আর কেলভিন আছে তো, এই জন্য এই দুইটা অংশ নিতে হবে। এই যে ফারেনহাইট আর এসি কেলভিন, যেহেতু এখানে সেলসিয়াস নাই তো এই জন্য সিটা বাদ যাবে। ঠিক আছে, কোশ্চেনে যে দুইটা জিনিস থাকবে ওই দুইটা জিনিসই নিতে হবে। যে দুইটার মান দেওয়া থাকবে ওই দুইটার মানই আপনি নেবেন। যদি কেলভিন আর সেলসিয়াস থাকে তাহলে সেলসিয়াস আর কেলভিন নেবেন, যদি ফারেনহাইট থাকে তাহলে ফারেনহাইট নেবেন। তো এটা অ্যান্সার কত আসছে? অ্যান্সার লিখছেন ভাই? এটা ক্যালকুলেটরে চাপ দেন, কত আসছে দেখেন। 273 যোগ নাকি মাইনাস? এই -60/9 + 273 কত হয়? স্যার স্যার 266.33 মনে হচ্ছে, অনেকগুলো 3 আসছে স্যার। 266.33 34 এত কেলভিন। ঠিক আছে, 266.34 কেলভিন। আপনারা পারবেন না এগুলা? জি স্যার, ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। আর সর্বশেষ এখান থেকে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে পরীক্ষা আসে প্রায়। স্যার এমন বাজে সংখ্যা দিয়ে কি স্যার ম্যাথ আসতে পারে? স্যার এটা তো ক্যালকুলেটর লাগবে না, হয়তো অনেক সময় লাগবে। তাই না? এই দেখেন 40তম বিসিএস এ ইলেকট্রিসিটি যে অঙ্ক দিছিল ওটা আপনারা দেখেন, লাগবে না স্যার। ওটা কিন্তু ক্যালকুলেটর লাগে। ঠিক আছে, দেখেন স্যার ক্যালকুলেটর নিয়ে যাব নাকি স্যার? ওটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, আমি নিজেই করছি ওটা। স্যার ক্যালকুলেটর নিয়ে যাব স্যার? না না, ক্যালকুলেটর চিন্তা করেন, ক্যালকুলেটর পরীক্ষা দিতে দিবে না। হ্যাঁ, তো ওই আশায় থাকবেন না যে ক্যালকুলেটর সেই জন্য স্যার বলেছিলাম স্যার ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথ গুলো আসে স্যার তার উপর যদি একটা লেকচার হইতো স্যার তাহলে তো স্যার ভালো হইতো স্যার। খুবই ভালো হইতো, হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর শোনেন, এইরকম ম্যাথ ওই মেন্টাল অ্যাবিলিটিতে থাকে, রিটেনের মেন্টাল অ্যাবিলিটি আছে না, ওই যে ক্যালকুলেটর নিতে দেয় না। আবার আমাদের যে জেনারেল ম্যাথ আছে পিডিতে, ওখানেও কিন্তু ক্যালকুলেটর দিবে না, ওখানে দুই একটা অঙ্ক এরকম থাকে যে আপনার এই দশমিক আসে আর কি, এই ক্যালকুলেটর লাগবে, কিন্তু ক্যালকুলেটর নাই। সেই জন্য আপনারা আগে থেকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ছোটবেলায় যে নামটা শিখছেন, ভাগের অঙ্ক শিখছেন, ওইগুলো আবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কি ক্যালকুলেটর লাগে? টুয়ের ম্যাথ গুলো স্যার এই দেখেন, খেয়াল করেন, -60/9 আমি তো আন্দাজে বানাই দিছি 273, তাই 60 দিয়ে 9 দিয়ে ভাগ করতে পারবেন না? জি স্যার পারবো স্যার। হ্যাঁ, এই মনে মনে ভাগ করতে পারবেন। দেখবেন যে 6 পয়েন্ট সামথিং আসে, 6×54, আর এখানে আছে 273। পয়েন্টের পরে যা কিছু একটা হয় হোক, 273 থেকে 6 বাদ দিলে কত থাকে? 267। দেখেন অপশনে এরকম থাকবে, ক নম্বরে থাকবে 267, ক নম্বরে থাকবে 269, গ নম্বরে থাকবে 263, এরকম। স্যার এককটা আরেকবার লিখে দেন। অ্যানসারে যে লাস্টে যে এককটা লিখলেন ওটা আরেকবার লিখে দেন। ওই এককটা আছে কেলভিন 266.34 কেলভিন। ঠিক আছে, শুধু কে দিলে হবে, কেলভিন অথবা শুধু কে। আচ্ছা, এটা গেল। স্যার হ্যাঁ বলেন। স্যার তাপমাত্রার সংজ্ঞাটাকে যদি একটু আরেকবার রিপিট করতেন। ও, লিখে রাখেন না, আমি বলে দিচ্ছি। দেখেন যে তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা। ঠিক আছে,
তাপমাত্রা জি স্যার। হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুর জি স্যার। বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে। ঠিক আছে? তাপ তাপ গ্রহণ করবে। না বর্জন করবে, মানে ছেড়ে দিবে আর কি। তাপ গ্রহণ করবে না ত্যাগ করবে, একই জিনিস। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ওকে। এবার এখানে সর্বশেষ অঙ্কটা আপনারা করবেন। এখানে প্রশ্নটা এরকম থাকে, দেখেন যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল, 40 ডিগ্রি ফারেনহাইট বলি স্যার आंसर। ঠিক আছে? এই অঙ্কটা দেখেন কত তাপমাত্রায় সেলসিয়াস ও सर ফারেনহাইট। 40 ফারেনহাইট না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে দে রে ভাই, করতে দে। আচ্ছা করেন। হ্যাঁ, এটা পরীক্ষায় খুব আসে কিন্তু, যে দেখেন কত তাপমাত্রা, এখানে কিন্তু বলা নাই যে এটা সেলসিয়াস কি ফারেনহাইট। ঠিক আছে, শুধু তাপমাত্রার কথা বলা আছে, যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান হয়। এটাকে আমরা জানি কত তাপমাত্রায় হয়, এটা কিন্তু আসে পরীক্ষায়। যে পরীক্ষার হলে এইসব প্রশ্ন দিকে যেন ঘাবড়িয়ে না যান। ঠিক আছে, আগে থেকে এগুলো প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর জিনিসটা দেখেন এখানে দুইটা স্কেলের কথা বলছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম, সি বাই 5 এফ মাইনাস 32/9। ঠিক আছে, যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইটের কথা বলতেছে এই জন্য আমরা লিখবো সি বাই 5 সমান এফ মাইনাস 32/9। এবার দেখেন সেলসিয়াস আর ফারেনহাইট সমান, দেখেন সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল সমান। এখানে বলে দেওয়া আছে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান পাঠ দেয়। সেই জন্য দেখেন এখানে সি এখানে এফ দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ আছে, এই জন্য এটাকে আমরা এক্স ধরে নিব। সি সমান এফ সমান এক্স, সি মানেও এক্স, এফ মানেও এক্স। তাহলে এখানে আপনি মান বসাবেন, বা এক্স বাই 5 সমান এক্স মাইনাস 32/9, 9x সমান 5x মাইনাস, জিনিসটা খেয়াল করেন, দেখেন সি বাই 5 সমান এফ মাইনাস 32/9। সি আর এফ দুইটা মানে কিন্তু এক্স, আমি ধরে নিয়েছি যে সি সমান এফ, কারণ কোশ্চেনে বলাই আছে যে দুইটাই সমান, সি সমান এফ সমান এক্স। সেই জন্য আমি সি এর জায়গায় এক্স দিচ্ছি, এফ এর জায়গায় এক্স। এবার আর গুণন করা হয়েছে, আর গুণন করার পরে এই মানটা আসছে। এখন আমাদের এক্স এর মান বের করতে হবে। দেখেন 9x minus 5x equals minus 160, 4x সমান 160, x equals 40 minus 40। দেখেন এখানে লিখে দিচ্ছি যে c by 5 স্যার মাইনাস কি হবে? এটা 9x 5x তো। হ্যাঁ এই মাইনাস হবে। হ্যাঁ, এই যে जी आपको माइनस तो হবে। এই যে 4x হলো, আর এই মাইনাস তো আগে থেকে রয়ে গেছে এখানে। হ্যাঁ, এটা যেটা গুণ করলে এটা হয় না 5x আর 5 32 160, আর এই যে মাইনাস এখান থেকে রয়ে গেছে। তো এটা আপনারা মনে রাখবেন, এই তিনটা জিনিস এখান থেকে যদি পরীক্ষার কোশ্চেনে দেখেন সরাসরি অ্যান্সার করে দিবেন, টাইম ওয়েস্ট করার কোনো কারণ নাই। যদি এটা জি আসে স্যার। কত তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট সমান হয়, তাহলে -40 হবে। আর যদি আসে দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপনারা 37 অ্যান্সার করবেন। স্যার 37 কয়টা ম্যাথ আসে স্যার প্রিলিতে স্যার? এরকম মানে 2-3টা আসে না 4-5টা আসে? দুইটা করে আসে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 2-3টা আসে। গত বছর একটা আসছে, গত বছর বলছে কি 40তম বিসিএস আর কি। হ্যাঁ, একটা আসছে।
তো আপনারা এই তিনটা জিনিস মনে রেখেন, হ্যাঁ? জি স্যার। এই তিনটা অঙ্ক এখান থেকে করবেন। এখন তাপ থেকে আসতে পারে আর কি, তাদের আগের বছর আসছে ইলেকট্রিসিটি থেকে, বিদ্যুৎ থেকে। আচ্ছা, এবার তাতে একটু লিখে রাখেন যে তাপের প্রভাব। ঠিক এভাবে লিখে রাখবেন, আমি যেভাবে লিখছি, যে তাপমাত্রার পরিবর্তন হলে, হ্যাঁ, যে কোনো বস্তুতে যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় তাহলে ওই বস্তুর কি কি পরিবর্তন হতে পারে, ঠিক আছে? এই যে অবস্থার পরিবর্তন, এখানে যে অবস্থার পরিবর্তন, আয়তন পরিবর্তন, চুম্বকত্বের পরিবর্তন, এখানে অবস্থার পরিবর্তন, আয়তন পরিবর্তন, চুম্বকত্বের পরিবর্তন, পরিবাহী রোধের পরিবর্তন। ঠিক আছে? আরেকটা লিখবেন, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন। দেখেন, অবস্থার পরিবর্তন হতে পারে, আয়তনের পরিবর্তন হতে পারে, চুম্বকত্বের পরিবর্তন হতে পারে, পরিবাহী রোধের পরিবর্তন, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন। তো দেখেন, এর আগের একটা বিশেষ পরীক্ষা এখান থেকে প্রশ্ন হচ্ছে, আপনারা একটা কাজ করেন, উপর যেটা দিচ্ছেন না এটা একটু কেটে দেন, এটা দিয়ে এখানে শিরোনাম লিখে দেবেন যে কোন বস্তুতে তাপ প্রয়োগ বা অপসারণ করবে। খেয়াল করেন, এইভাবে লিখবেন যে একটা বস্তুতে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয়, মানে তাপ প্রয়োগ করা হয়, অথবা তাপ যদি বের করে নেওয়া হয়, মানে অপসারণ করা হয়, করা হলে যে ঘটনাগুলো ঘটবে, আরেকটা এখানে লিখে দিই, তাপমাত্রার পরিবর্তন। এই 6টা জিনিস আপনারা পড়ে রাখবেন, যে ওই বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে, তারপরে আয়তনের পরিবর্তন হতে পারে, তারপরে চুম্বকত্বের পরিবর্তন হতে পারে, হ্যাঁ, তারপরে পরিবাহী রোধের পরিবর্তন হতে পারে, রোধ, এগুলো আমরা পড়বো। বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন হতে পারে, আর তাপমাত্রার পরিবর্তন হতে পারে। সুন্দর করে আপনারা লিখে রাখেন, হ্যাঁ, যেগুলো অপশনে থাকতে পারে আর কি। এটা লেখা হয়েছে? জি স্যার, লেখা শেষ। সবার শেষ হয়েছে?
জি স্যার। ওকে, ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, এখন স্যার আপনার দেশের বাড়ি কোথায় স্যার? আমার দেশের বাড়ি ঝিনাইদহ, যশোর ঝিনাইদহ। ঠিক আছে স্যার। স্যার আমার চুয়াডাঙ্গা। পরে হবে, তাই নাকি? আমাদের হাই ফাইভ, হাই ফাইভ। স্যার স্যার আমার খুলনা। সব তো আমাদের দিকে। আচ্ছা, এখন এটা যে পদার্থের দেখেন পদার্থের তাপজনিত প্রসারণ, এটা ছোট করে একটা শিরোনাম দিয়ে লিখে রাখেন যে কঠিন, তরল আর বায়বীয় এই তিন ধরনের পদার্থ আছে। যদি কঠিন, তরল আর বায়বীয় এই তিন পদার্থে তাপ দিলে কি ধরনের প্রসারণ এদের ঘটবে, হ্যাঁ, কি ধরনের প্রসারণ এদের ঘটবে। এখন আপনার নিশ্চয় অত বেশি বেশি করে লেখার দরকার নেই, এখানে সুন্দর করে লিখবেন। দেখেন কঠিন পদার্থের কঠিন পদার্থে যদি তাপ দেওয়া হয় এই তিনটা ঘটনা ঘটবে। তার দৈর্ঘ্য বাড়তে পারে, দৈর্ঘ্য প্রসারণ যেটা, তার ক্ষেত্রফল বাড়তে পারে, আবার আয়তনও বাড়তে পারে। দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, ক্ষেত্রফল প্রসারণ হতে পারে, আবার আয়তন প্রসারণও হতে পারে। এটা হচ্ছে কঠিন পদার্থের তাপজনিত প্রসারণ। খুবই গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় চলে আসে, হ্যাঁ, কঠিন পদার্থের তাপ দিলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা নাই, এই তিনটা দিয়ে দিল, আর একটা অপশনে ঘ নম্বর আর একটা দিল আর কি। কোনোটি নয়। হ্যাঁ, কোনটি নয় দেখছে, এই তিনটা দৈর্ঘ্য থাকলো, ক্ষেত্রফল, আয়তন থাকলো, আর ঘ নম্বরে থাকলো কোনোটি নয়, এরকমও থাকতে পারে। বা সবগুলো, কোনোটি নয় এটা থাকবে না, থাকবে উপরে সবগুলো, বা ক খ গ সবগুলো। তাহলে সবগুলো কিন্তু অ্যান্সার হবে। হ্যাঁ, আপনারা ভালো করে মনে রাখেন। এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা লেখা শেষ হয়েছে কঠিন পদার্থ। জি স্যার। আচ্ছা, এবার দেখেন তরল। তরল পদার্থের দুইটা, দেখেন একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। হ্যাঁ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। এই জিনিসটা কেমন দেখেন, আগে লিখে নেন আপনারা দুইটা। এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন এসবের কিছুই প্রসারণ ঘটে না, এটা দুইটা ঘটে, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে আপাত প্রসারণ। কিরকম জিনিসটা দেখেন, এখানে একটা পাত্র রাখছি, এই পাত্রের ভিতরে কিছু পানি আছে। হ্যাঁ, এই পানিতে তাপ দেওয়া হচ্ছে, ভালো করে খেয়াল করবেন। এখন পানিটা যে পাত্রে আছে, এই পানি যে পাত্রে আছে, এই পাত্র কিন্তু কঠিন পদার্থ আর পানি হচ্ছে তরল। এখন যখন তাপ দেওয়া হবে এই পাত্রটা কিন্তু প্রসারিত হবে এরকম, খেয়াল করেন। কারণ প্রথমে তাপ পানিতে লাগবে না, তাপ লাগবে হচ্ছে পাত্রে, পরে পাত্র গরম হবে, তারপরে
পানি গরম হবে বা তরল পদার্থটা গরম হবে। এখন পাত্র যখন তাপ গ্রহণ করবে তখন সে নিজেই একটু প্রসারিত হবে। এখন তরল পদার্থ যেহেতু কোনো পাত্রে রাখা হলে ওই পাত্রের আকার ধারণ করে, এই জন্য পাত্র যত বড় হবে তরল পদার্থ তত জায়গা দখল করবে। আমরা বাইরে থেকে দেখবো যে ওই পাত্র যত বড় তরল পদার্থের আয়তনও তত। বাইরে থেকে আমরা যেটা দেখি সেটাকে বলা হয় যে প্রকৃত প্রসারণ। সেটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। এখন এই আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ জিনিসটা কি, যে আমরা এই তরল পদার্থকে তাপ দেওয়ার আগে ওর যে আয়তনটা আছে ওইটাকে বের করে নিব। তাপ দেওয়ার পরে যে আয়তন হবে সেটা মাইনাস করলে প্রকৃতটা পাওয়া যাবে, বা পাত্রের যে আয়তন আছে ওটা মাইনাস করলে এটা পাওয়া যাবে। জিনিসটা আমি বোঝানোর জন্য দিলাম আর কি, যে তাপ প্রদানের আগে ওই পাত্রের যে আয়তন থাকে, তাপ প্রদানের পরে সেই আয়তনটা মাইনাস করলেই তরল পদার্থের প্রকৃত প্রসারণ এটা পাওয়া যায়। একটা রিয়েল আর একটা হচ্ছে রিয়েল না, এই দুইটা আর কি। হ্যাঁ, তরল পদার্থকে তাপ স্যার আবার একটু বলেন। জিনিসটা দেখেন, আপনারা একটা পাত্রে যদি তরল পদার্থ রাখেন, এটা যদি আপনারা তাপ দেন, যদি তাপ দেওয়া হয় এই পাত্রটা এরকম কি হয়ে যাবে, প্রসারিত হবে। হ্যাঁ, পাত্রের আকার বেড়ে যাবে তাপ দিলে। এটা কি স্যার আপাত প্রসারণ? এটা হচ্ছে আপাত প্রসারণ, যখন বেড়ে যাবে। এর প্রথমে ছিল এরকম, বেড়ে হয়েছে এরকম। তাই এই প্রকৃতটা আমরা হিসাব করব কিভাবে, প্রথমে আগে আমরা আয়তনটা মেপে নিব, তাপ প্রদানের পরে যে আয়তনটা হবে সেটা থেকে মাইনাস দিলে প্রকৃতটা আমরা পাবো আর কি। ঠিক আছে? তাই তরলের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে, একটা হচ্ছে রিয়েল থাকে, একটা হচ্ছে রিয়েল না। এই দুটো জিনিস আপনারা মনে রাখবেন। আমরা বলি না আপাত দৃষ্টিতে ঘটনাটি এমন মনে হচ্ছে, কিন্তু এটাকে আমরা শিওর নাকি, এটা কিন্তু শিওর না। আর প্রকৃত জিনিস কিন্তু আলাদা। তাহলে আপাতটা হচ্ছে আমরা অনুমান করে নিই যে এর প্রসারণটা এরকম হতে পারে আর কি। পাত্র যত বেশি প্রসারিত হবে ওই তরল তত বেশি প্রসারিত হবে। শুধু এদিকে দুইটা জিনিস মনে রাখবে, একটা রিয়েল আর একটা রিয়েল না। প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। মানে কঠিন হলো, তরল হলো, এবার হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। স্যার আপাত প্রসারণ থেকে কি বাদ দিলে প্রকৃত প্রসারণ পাবো? মানে ওই যে পাত্রের যে আয়তন, হ্যাঁ, যে পাত্রে আপনি ওই তরল পদার্থটাকে তাপ দিবেন, ওই পাত্রের আয়তনটা প্রথমে আপনি মেপে নেবেন। এবার তাপ দেওয়ার পর আর একটা আয়তন হবে, সেটা মাইনাস করে দিলে আপনি প্রকৃতটা পাবেন। ঠিক আছে? কারণ যে পাত্রে আপনি তাপ দিবেন, মনে করেন একটা পাতিলে আপনি পানি নিছেন, তাপ দেওয়ার পরে ও কি হবে, পাতিলটার আয়তন বাড়বে না, মানে ওটা প্রসারিত হবে কিন্তু। হ্যাঁ, আর ওটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত সেটাই হচ্ছে প্রসারণ, প্রকৃত, তাই তো? সেটাই প্রকৃত প্রসারণ তরলের। এবার আসেন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এই দুইটা ঘটনা ঘটবে, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, দেখেন দুইটা জিনিস আমি উপর নিচে লিখে দিচ্ছি। দেখেন যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, দেখেন চাপ যখন স্থির থাকবে, এই যে চাপ মানে প্রেসার, তখন আয়তন প্রসারণ ঘটবে, এই যে ভি। আর স্থির আয়তন হচ্ছে ভি, তখন হচ্ছে চাপের প্রসারণ ঘটবে পি। দেখেন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ আর স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ, এই দুইটা জিনিস এখানে ঘটবে আর কি। ঠিক আছে? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ
আর স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ। ভালো করে খেয়াল করেন। স্যার তরল পদার্থ যখন মানে তাপ দেওয়া হয়, আমার কাছে তো মনে হয় মানে পদার্থের পরিমাণও বাড়ে, মানে এরকম না যে শুধু পাত্রের পরিমাণ বাড়ে, মানে পানি সিদ্ধ দিলে দেখা যায় যে মনে হয় যেন স্যার যখন হচ্ছে এটা উত্তপ্ত হয় তখন মনে হয় যেন পানির পরিমাণও বেড়ে গেছে, এরকম মনে হয়। ও পানির এটাই উচ্চতা, এটাই কি আপাত? হ্যাঁ হ্যাঁ ওইটাই আপাত, ওইটাই আপাত, কিন্তু আসলে বাড়ে না, হ্যাঁ আসলে কমে। ওইটা আপাত বলি না আমরা, আপাত দৃষ্টিতে এরকম ঘটনা ঘটছে আর কি। জি স্যার। ওইটা হচ্ছে আপাত, এটা প্রকৃত না কিন্তু, হ্যাঁ ওটা আপাত। আচ্ছা এখন মানে তো একটা নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায় থাকে স্যার, 100°C স্ফুটনাঙ্ক, তাই তো? বাড়ে না। আচ্ছা এবার আপনারা লিখেন যে দেখেন যে পুনঃশীলী ভবন, হ্যাঁ পুনঃশীলী ভবন মানে পুনরায় শিলী ভবন করা। জিনিসটা খেয়াল করেন, মনে করেন দুই খণ্ড বরফ, ঠিক আছে, আমি দুই খণ্ড বরফ এখানে আঁকলাম। এখন এই দুই খণ্ড বরফকে আপনি চাপ দিবেন, চাপ দিলে দুই খণ্ড বরফকে যদি আমি এভাবে চাপ দিই, মনে করেন যে এই যে দুইটা বরফ দুই খণ্ড আমি এভাবে চাপ দিলাম, হ্যাঁ চাপ দিলে কি ঘটনা ঘটবে, এই যে অংশটা আছে এর গলে যাবে। সবারই কি ঠান্ডা পড়ছে? আমারও তো। স্যার দেখা যায়? স্যার দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। এখন যাচ্ছে? স্যার স্যার শব্দ এবার হচ্ছে, যাচ্ছে। ভূমিকম্প হচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে ভাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন এই যে দুই খণ্ড বরফ এখানে আমি ছবি এঁকে দিচ্ছি। আগে আমি বলছিলাম যে দুই খণ্ড বরফকে যদি এরকম চাপ দেওয়া হয়, চাপ দিলে এই যে দুই পাশটা এই যে গলে যাবে, হ্যাঁ এই দুই পাশটা হচ্ছে গলে যাবে। গলে যাওয়ার পরে আপনি যদি চাপ সরাই দেন আর যদি চাপ না দেন, যদি চাপ প্রত্যাহার করেন, চাপ যদি ছেড়ে দেন আর যদি চাপ না দেন, তাহলে দেখবেন এই দুই টুকরা বরফ একসাথে জোড়া লেগে গেছে। মনে হবে যে কিছুক্ষণ পর মনে হবে যে এরা এক টুকরা বরফই ছিল, হ্যাঁ দুইটা জোড়া লেগে এরকম হয়ে গেছে। এই মাঝখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টটা বোঝা যাবে না, হ্যাঁ এখন চাপ প্রয়োগ, আরেকবার বলেন স্যার। ভালো করে খেয়াল করেন। মনে করেন আপনি প্রথমে দুইটা আইসক্রিম নিলেন, দুইটা আইসক্রিম নিয়ে মনে করেন একটা আইসক্রিম এই একটা আইসক্রিম নিয়ে দুইটা সামনাসামনি নিয়ে আসলেন, নিয়ে এসে চাপ দিলেন। চাপ দিয়ে দেখা যাবে এই সামনের যে অংশটা, এই অংশ দুইটা সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু গলে যাচ্ছে, হ্যাঁ গলে যাওয়ার সাথে সাথে আপনি চাপ আর চাপ দিলেন, এভাবে ধরে রাখলেন যে আসছে। কিছুক্ষণ পর দেখবেন এই দুইটা আইসক্রিম একসাথে মিলে গেছে। এই বরফের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটেছে। দুই টুকরা বরফকে যদি আপনি প্রচন্ড চাপ প্রয়োগ করেন, তাহলে যে দুইটা ভিতরে সংঘর্ষ হবে, যে মুখের ভিতরে ওই অংশটা গলে যায়। এখন গলা শুরু হওয়ার সাথে সাথে আপনি যদি চাপটা সরাই নেন বা চাপ প্রত্যাহার করেন, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে ওই দুইটা অংশ জোড়া লেগে গেছে। আরো কিছুক্ষণ পর দেখবেন যে ওইটা ওই দুই টুকরা বরফকে এক টুকরা বরফ মনে হবে, এবং যেখানে চাপ প্রয়োগ করা হয়েছিল ওই অংশটা বোঝাই যাবে না যে এটা ওখানে কোনো জয়েন্ট আছে আর কি, হ্যাঁ
তাই এই যে দুই টুকরা বরফকে চাপ প্রয়োগ করার ফলে গলিয়ে দেওয়া হলো, আবার চাপ অপসারণ করে জোড়া লাগানো হলো, এই ঘটনাটার নাম হচ্ছে পুনঃশীলী ভবন। হ্যাঁ, এই ঘটনার নাম হচ্ছে পুনঃশীলী ভবন। আপনারা এভাবে লিখে রাখতে পারেন যে চাপ প্রয়োগ করার ফলে, আমি লিখে দিচ্ছি এখানে, পরীক্ষা আসি কিন্তু। হ্যাঁ, এখন যে চাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ দেখেন, চাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ গলানো এবং চাপ অপসারণের ফলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাকে পুনঃশীলী ভবন বলে। ঠিক আছে, চাপ অপসারণের ফলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাকে পুনঃশীলী ভবন বলে। এখন এই যে পূর্বের অবস্থায় আবার ফিরে আসে, কিন্তু ওটা সম্ভব হয় না, দুইটা বরফ আবার আগের মতো হয়ে যায়, জোড়া লেগে যায়। এখান থেকে আপনারা লিখে রাখবেন বট মিলে এটা লিখে রাখবেন একটা স্টার সিম্বলে, যে বট মিলের পরীক্ষার মাধ্যমে পুনঃশীলী ভবন পরীক্ষা করা যায়। বট মিলের পরীক্ষার মাধ্যমে পুনঃশীলী ভবন পরীক্ষা করা যায়। দেখেন, এই বট মিল একজন সায়েন্টিস্ট ছিলেন। হ্যাঁ, এই বট মিল এক্সপেরিমেন্ট করে এই ঘটনাটা দেখাইছিল, এটা কিন্তু পরীক্ষা একবার আসছে। হ্যাঁ, এই বট মিলের নামটা মনে রাখবেন, বট মিল পরীক্ষার মাধ্যমে এই ঘটনা প্রদর্শিত হবে। কারণ পরীক্ষা এখান থেকে কোশ্চেন হতে পারে কিভাবে, এটা মুছে দিব আমি। জি স্যার। আচ্ছা, জি স্যার। দেখেন কোশ্চেন হতে পারে দেখেন পুনঃশীলী ভবন কিসের সাথে সম্পর্কিত। দেখেন, চাপ, তাপ, তারপরে আয়তন, শক্তি। হ্যাঁ, চাপ, তাপ, আয়তন, শক্তি। অ্যান্সার কি হবে এখানে? চাপ। চাপ হবে। স্যার চাপ।
চাপ চাপ হবে, হ্যাঁ, কারণ ওই যে চাপ প্রয়োগের মাধ্যমে এটা করা হয়। তাপ চাপ এসব কিছু অ্যান্সার হবে না কিন্তু, হ্যাঁ। স্যার তাহলে একটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে স্যার আপনি যে লিখেছেন যে চাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ বলতে কি এখানে একমাত্র বরফকে বোঝানো হচ্ছে নাকি অন্য কোনো কঠিন পদার্থকে এটাই বোঝানো বরফের ক্ষেত্রে পরীক্ষাটাই এ পর্যন্ত করা হয়েছে আর কি, হ্যাঁ। আচ্ছা স্যার, বুঝতে পারছি। বরফের ক্ষেত্রে আর কি বিশেষ পরীক্ষায় যেটা আসছে আর কি, যে দুই খণ্ড বরফ জোড়া লাগানোর পদ্ধতি কোনটি? দেখেন, দুই খণ্ড বরফ জোড়া লাগানোর পদ্ধতি কোনটি? তো এখন কয়েকটা অপশন যদি এখানে থাকে তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই পুনঃশীলী ভবন হবে। পুনঃশীলী ভবন। হ্যাঁ, এটা এখন সরাসরি আসছে। দুই খণ্ড বরফ কোন প্রক্রিয়ায় জোড়া লাগানো সম্ভব? তখন পুনঃশীলী ভবন হবে। অথবা কোন বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে দুই খণ্ড বরফ জোড়া লাগানোর পদ্ধতি আবিষ্কার করেন? বটমিল। ঠিক আছে, বটমিল। এখন আসেন এই যে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, ঠিক আছে। একসাথে আচ্ছা, চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, ঠিক আছে। দেখেন, এই প্রশ্ন আপনারা খুঁজে দেখবেন বিসিএস 10ম থেকে 40তম কত বাজে আসছে, আর মানুষ যে কতবার ভুল করছে তা ঠিক নাই। চাপ যত বাড়বে স্ফুটনাঙ্ক তত বাড়ে। এর নিচে লিখবেন, দেখেন 76 সেন্টিমিটার পারদ চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে দেখেন, 76 সেন্টিমিটার পারদ চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। 76 সেন্টিমিটার পারদ চাপে পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের মনে আছে আমি প্রথমে লিখে দিয়েছিলাম কিন্তু, দেখেন 760 মিলিমিটার এই যে মার্কারি মানে পারদ, অথবা 76 সেন্টিমিটার মার্কারি, হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ চাপ। এখন যদি কোনোভাবে পরীক্ষায় এটা দিয়ে যায় 760 মিলিমিটার মার্কারিতে, অ্যান্সার কিন্তু এটাই হবে, কোনো চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে। কারণ 760 যা আবার 76ও তাই, কোনো চেঞ্জ হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার যদি দেয় 1 এটিএম বায়ু চাপে, 1 অ্যাটমসফিয়ার বায়ু চাপে, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্সার হবে 100। হ্যাঁ, সব 100 হবে, 100 ডিগ্রি সেলসিয়াস পানির স্ফুটনাঙ্ক। দেখেন, এটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে নিচে স্টার্সমেন্টে লিখে যে 2.7 সেন্টিমিটার পারদ চাপ বৃদ্ধি পেলে পানির স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। দেখেন, প্রতি 2.7 সেন্টিমিটার যদি বায়ুর চাপ প্রতি 2.7 সেন্টিমিটার করে বাড়ে, তাহলে পানির স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। মনে রাখেন, হ্যাঁ, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়বে পানির স্ফুটনাঙ্ক।
তাহলে দেখেন আমি কোশ্চেন পরীক্ষায় এরকম আসে যে 78.7 সেন্টিমিটার পারদ চাপে, ভালো করে খেয়াল করেন, 78.7 সেন্টিমিটার পারদ চাপে পানির স্ফুটনাঙ্ক কত হবে? বলেন কত হবে? 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস। কত হবে? 101 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে দেখেন 76 সেন্টিমিটারের কারণে হচ্ছে 100, আর এর সাথে জি স্যার 100 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার, যদি 2 যোগ করি তাহলে কত হয়? 78.7 সেন্টিমিটার, তখন 101 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা যে বলি পানির স্ফুটনাঙ্ক 101 ডিগ্রি সেলসিয়াস, এটা নির্ভর করে কিসের উপরে? বায়ু চাপের উপরে। হ্যাঁ, বায়ু চাপের উপরে নির্ভর করে। যেমন দেখেন এভারেস্টের উপরে বাতাসের চাপ বেশি না কম? চাপ বেশি। হ্যাঁ, বায়ুর চাপ কম স্যার। যত উপরে উঠবেন বায়ুর চাপ বাড়ে না কমে? বাড়ে স্যার, বাড়ে। বাড়ে স্যার। এভারেস্টের উপরে রান্না করা সহজ না কষ্ট? কষ্ট। অনেক কষ্ট, কঠিন। অনেক কঠিন। আপনারা এটা মনে রেখেন। হ্যাঁ, এমন ভাবে আপনারা বলতেছেন যে মনে হয় রান্না বান্না করে 7 দিন থেকে আসছে না। 78.7 সেন্টিমিটার পারদ চাপ, যদি পরীক্ষার কোশ্চেন কঠিন হয় আর কি, এরকম হতে পারে আর কি। ঠিক আছে, এখন দেখেন আমরা যে ওই যে খাবার দাবার রান্না করি, প্রেসার কুকার আছে না? প্রেসার কুকারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? প্রেসার কুকারে বায়ুর চাপ বাড়ানো হয়। হ্যাঁ, স্ফুটনাঙ্ক বাড়ানো হয় স্যার, এর জন্য তাড়াতাড়ি খাবার হয়। এজন্য তাড়াতাড়ি খাবার কি করা হয়? খাবার সিদ্ধ হয়ে যায়। এই যে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক কমে আসে, এই জন্য তাড়াতাড়ি ইয়ে হয়। এটা আপনারা পারবেন প্রেসার কুকারের ঘটনা। তাই এখানে একটু লিখে রাখেন, স্টার্স মধ্যে লেখেন যে 1681 সালে বিজ্ঞানী পেপিন সালে বিজ্ঞানী ডেনিস পেপিন 1681 সালে বিজ্ঞানী ডেনিস পেপিন বায়ু চাপ বাড়িয়ে রান্না করার সময় স্যার একটু বলে দেন স্যার, দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। দেখা যাচ্ছে না? আচ্ছা, খেয়াল করেন যে 1681 সালে বিজ্ঞানী ডেনিস পেপিন 1681 সালে বিজ্ঞানী ডেনিস পেপিন বায়ু চাপ বাড়িয়ে, হ্যাঁ মানে বাতাসের চাপ বাড়িয়ে রান্না করার সময় কমিয়ে আনার থিওরি প্রদান করেন বা তত্ত্ব প্রদান করেন, যা থেকে প্রেসার কুকার ধারণার উৎপত্তি হয়। তো এই যে প্রেসার কুকার মানে 1681 সালের পরে কিন্তু সৃষ্টি হয়েছে, এর আগে ছিল না। তাই ডেনিস পেপিন যে ধারণা প্রদান করেন যে বাতাসের চাপ যদি বাড়ানো হয়, প্রেসার কুকারে যে পানি থাকে পানির উপরে বায়ুর চাপ বাড়াইলে ওই পানির স্ফুটনাঙ্ক কমে আসে, ফলে তাড়াতাড়ি রান্না হয়। এর পরবর্তীতে ওই থিওরির মাধ্যমে এই প্রেসার কুকার তৈরি হয়। ঠিক আছে, এই প্রেসার কুকার তৈরি হয়। এই জন্য প্রেসার কুকারের জনক বলা হয় ডেনিস পেপিনকে। হ্যাঁ, প্রাইমারি নিয়োগ পরীক্ষা আসছে ডেনিস পেপিন
হ্যাঁ, এই ফরাসি বিজ্ঞানী এটা করছিলেন। এবার শুরু করা যাক। এই দুইটা জিনিসের ভিতরে কনফিউশন সৃষ্টি হয়। একটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ। একটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ। ছোট করে লিখে রাখবেন যে কোন বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় দেখেন খুব সূক্ষ্ম পার্থক্য এখানে, যে তাপ ধারণ ক্ষমতা, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। আর আপেক্ষিক তাপ হচ্ছে যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। যে 1 কেজি বলতে 1 লিটার মনে করেন, এরকম আর কি। দেখেন এইটার ক্ষেত্রে কোনো ভরের কথা উল্লেখ নাই, কিন্তু এটা ভরের কথা উল্লেখ আছে, উল্লেখ করে দিচ্ছে যে 1 কেজি ভর হতে হবে। এখন পরীক্ষা যেটা আসে আপেক্ষিক তাপের যে বিষয়টা আছে, হ্যাঁ, কয়েকটা বস্তুর যে আপেক্ষিক তাপ আছে, যেমন পানি, বরফ, এগুলোর আর কি, এগুলোর আপেক্ষিক তাপ কত, কয়েকটা জিনিস আছে, এগুলো আমাদের একটু জাস্ট জানতে হবে আর কি। আমরা এখানে কয়েকটা জিনিস লিখে রাখবো। দেখেন আপেক্ষিক তাপ দেখেন এই যাবৎকাল পর্যন্ত ঘুরে ফিরে এই 4টা জিনিস থেকেই আসছে, পানি, বরফ, মানব দেহ আর হচ্ছে কেরোসিন, এদের আপেক্ষিক তাপ। আমরা 4টা শিখে রাখবো। পানির আপেক্ষিক তাপ কত, 4200, বরফের হচ্ছে 2100, এগুলো আপনারা লিখে রাখেন এই 4টা। পানি হচ্ছে 4200, বরফ হচ্ছে 2100, মানব দেহ 3470, আর কেরোসিন হচ্ছে 800। এখন দেখেন এর যে একটা একক আছে, জুল পার কেজি পার কেলভিন। পরীক্ষায় একক টেকক আসে না, এমনি লেখা থাকে যে মানব দেহের আপেক্ষিক তাপ কত, লিখে দেবেন 3470 হচ্ছে মানব দেহের আপেক্ষিক তাপ। তারপর হচ্ছে কেরোসিনের হচ্ছে 800। সবার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে? পানি, বরফ, মানব দেহ, কেরোসিন, এগুলো লিখে নিচ্ছেন আপনারা? স্যার তাপ ধারণ ক্ষমতা একক কি, জুল পার কেলভিন? হ্যাঁ হ্যাঁ, স্যার তাপ ধারণ ক্ষমতার একক কি, জুল পার কেলভিন?
এই না এই যে জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। আচ্ছা কি তাপ উনি বলছে তাপ ধারণ ক্ষমতা তাপের ওটা কি জুল পার কেজি? জুল পার কেলভিন, হ্যাঁ ঠিক আছে, কেজি হবে না, শুধু জুল পার কেলভিন হবে। হ্যাঁ, তাপ ধারণ ক্ষমতার একক জুল পার কেলভিন, তাহলে মানে এই যে ভরের কথাটা উল্লেখ না আর কি, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত থাক। হ্যাঁ, যে পর্যন্ত হয়েছে আর কি। স্যার একটা পাত্রে পানি রেখে যদি নির্দিষ্ট তাপমাত্রায় যদি পানিটাকে যদি গরম করা হয় হুম। সেক্ষেত্রে ওই পানির তাপমাত্রা কি স্যার বাড়বে না কমবে না একই থাকবে? হ্যাঁ, যদি ফুটতে থাকে পানি তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এটা বাড়বেও না কমবেও না। হ্যাঁ, 100 ডিগ্রি 100 ডিগ্রি যত তাপে আপনি দেন না কেন, এটাই থাকবে না? হ্যাঁ থ্যাংক ইউ ওটা স্যার। চেঞ্জ হবে না, 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের এক্সামটা আগামীকাল নেওয়া হবে আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাস নেওয়া হবে আর কি। স্যার আপনি কি কালকে আবার আসবেন স্যার? না, কালকে না, আবার পরে দেখা হবে। হ্যাঁ, ফিজিক্সের এগুলোতে দেখা হবে। সেদিন স্যার আমাদের স্যার প্র্যাকটিক্যালি যেটা কঠিন স্যার সেই টপিকসটা পড়াইলে স্যার ভালো হয়। আচ্ছা ওকে, ঠিক আছে, পড়ানো হবে। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।